Welcome to Raj Devi Productions. নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রজেক্ট পাসিং শো এর প্রথম গল্পটিতে শুনেছিলেন তারানাথ বেলপুর নামের একটি গ্রামে যায় এক সন্ন্যাস সম্মেলনের খবর পেয়ে। তবে সে সম্মেলনে যাওয়ার আগেই দীনবন্ধু নামক এক গ্রামবাসীর সঙ্গে তার দেখা হয়ে যায়। তার বাড়িতে গিয়ে সে জানতে পারে দীনবন্ধুরা একসময় এই অঞ্চলের জমিদার ছিল, কিন্তু এখন তার দিন আনা দিন খাওয়া অবস্থা। তার মুখে পরিবারের ইতিহাস শুনে জানতে পারে ওদের পরিবারের উপরে এক কাপালিকের অভিশাপ পড়েছিল। সেই কাপালিক পঞ্চমুণ্ডির আসন তৈরি করতে চেয়েছিল এক গ্রামবাসীকে হত্যা করে, এবং দীনবন্ধুর বাবা তা দেখতে পেয়ে কাপালিককে হত্যা করে। তারানাথ চায় সেই পঞ্চমুণ্ডির আসন সম্পন্ন করতে, কিন্তু অমর জীবন এসে তাকে বাধা দেয়। অবশেষে এক রহস্যময় হনুমান এসে পাঁচন খাইয়ে তারানাথের প্রাণ রক্ষা করে। আজ রইল প্রজেক্ট পাসিং শো বইটির দ্বিতীয় গল্প, তারানাথ তান্ত্রিক ও শেওড়াতলা সাঁকো। আগের গল্পটি অর্থাৎ জমিদার বাড়ির জঙ্গলে যদি আপনারা না শুনে থাকেন, তাহলে ডেসক্রিপশন বক্সে তার লিংক দেয়া থাকলো, অবশ্যই শুনে নেবেন। কিন্তু তাহলে শুরু করা যাক। তারানাথের গল্প শুনে যখন আমরা মশগুল হয়ে থাকি, আমাদের বৃদ্ধ বন্ধু এমন কিছু কাজ করে যে তার মুখে সদ্য শোনা গল্পটা নিমেষেই অযৌক্তিক বা বানানো বলে মনে হয়। নাকের কাছে এক মুঠো জর্দা নিয়ে একটা লম্বা ঘ্রাণ নিয়ে তারানাথ বলল, এই হলো জর্দা। বলছি কিশোরী, এর পরের দিন আমার জন্য জর্দা নিয়ে এসো তো, আমি দাম মিটিয়ে দেব। কিশোরী জিভ কেটে বলল, এমা চিচি, এ কি বলছেন ঠাকুর মশাই? সে জর্দা না হয় নিয়ে আসবো, তবে আপনি হঠাৎ পাসিং শো ছেড়ে। জর্দা কেন ধরলাম তাই তো? হ্যাঁ, মানে কেন? সিগারেট চাইছি না তা নয়, তবে মাঝে মাঝে স্বাদ বদলাতে ইচ্ছে হয় বই কি। যেমন একটানা ডাল ভাত ভালো লাগে না, নেশাও ঠিক তেমন। আমি প্রসঙ্গ অন্যদিকে ঘুরছে দেখে বললাম, ঠাকুরমশাই, আপনি বলেছিলেন পরপর 5টা গল্প বলবেন, তাহলে ধরুন না আর একটা। তারানাথ এক টিপ জর্দা জিভের উপরে রেখে চোখ বুজে খানিক চুপ করে রইল। তারপর বলতে শুরু করল আরও এক আশ্চর্য অভিজ্ঞতার ঘটনা। বেলতলার এক পুকুরের পাশে তেঁতুল গাছের তলায় বসে অমর জীবন এবং আমার আগে আমার বাড়ির থেকে সন্ন্যাস গ্রহণ করা ছোট ঠাকুরদা এদের কথা ভাবছি। এমন সময় লক্ষ্য করলাম পুকুরের ওপার থেকে একদল সাধু হেঁটে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে গেল, আমি তো এই গ্রামে এসেছিলাম একটা সাধু সন্তদের জমায়েতের খবর পেয়েই। এখন কি আর দুশ্চিন্তা করে এখানে বসে থাকলে কোনো লাভ হবে? তাছাড়া চাইলেই তো আর অমর জীবন বা আমার ছোট ঠাকুরদা কেদারনাথ চক্রবর্তীর সঙ্গে দেখা করতে পারবো না। তাই উদাস মন নিয়ে সেই সাধু দলের পিছু নিলাম। গ্রামের পথে সমবেত সন্ন্যাসদের পাদুকা আঁচড়ে পাতলা ধুলোর চাদর উঠেছে দিক বিদিকে। দোয়েল এসে পাক খাচ্ছে মাথার ওপরে। দূর থেকে ভেসে আসছে কোনো চাষমুখী কৃষকের মৃদু গান।
এরকম পরিবেশ কতক্ষণ আর মনের মধ্যে উদাসীনতাকে প্রশ্রয় দিতে পারে বলো দেখি। টানা একদিন এক রাত হেঁটে যাওয়ার পর প্রথম আমার দলের কেউ আমার সাথে কথা বলল। আমারই বয়সী একটা ছেলে, নাম তার বাসুদেব। সে বলল, আচ্ছা তুমি কে গা? কাল থেকে দেখছি আমাদের পিছু পিছু চলছো, তুমি যাবে কোথায়? আমি সহজভাবেই বললাম, আমি তারানাথ চক্রবর্তী। এই অঞ্চলে এক সাধু সমাগমের কথা ছিল, আপনারাও বুঝি সেখানে যাচ্ছেন, তাই তো আপনাদের পিছু নিলাম। আরে সে তো কাল হয়ে গেছে। আমার মন সংকুচিত হয়ে এলো। ভুলেই গেছিলাম এক গৃহস্থের বাড়ি রাত্রি যাপন করে তারপর পঞ্চমুণ্ডির আসন তৈরি করার লোভে আমি মাঝখানের 2 দিন কাটিয়ে ফেলেছি। আমায় হতাশ মুখে চুপ করে থাকতে দেখে বাসুদেব বলল, তুমি চিন্তা করো না তারানাথ, এই গ্রামে 2 মাস বাদে শ্রাবণী আমাবর্ষার সময় মহাসাধক আবার আসবেন। ওই বেলপুরের গা লাগোয়া পাড়াটা, জায়গাটার নাম শেওড়াতলা, ওইখানেই। এই সময় তো দীক্ষা দিলেন না, উনি বলে গেছেন তখন এসে নির্বাচিত একজনকে উনি নিজে হাতে তন্ত্র দীক্ষা দেবেন। আমার শুকনো মনের উঠোনে শ্রাবণের বৃষ্টি ঝরল এই কথা শুনে। নিজেকে একটু সংযত করে বললাম, আচ্ছা, তাহলে এই 2 মাস তোমরা কোথায় থাকবে? ওনারা চলে যাবেন কামাখ্যায়, আর আমি যাব বাঁকুড়া। আমার বাড়ি ওখানেই। মাকে একবার দেখে আসি, ওনার বয়স হয়েছে। তবে আমায় এক সাধক যে বলেছিলেন গৃহের প্রতি টান থাকলে সাধনা হয় না। কথাটা ভুল নয়, তবে সাধনা মনের ব্যাপার তারানাথ। সেটিকে ঠিক রাখতে পারলে কোনো প্রেক্ষাপটই উপকূল নয়। আমি কথাটা শুনে মুগ্ধ হলাম তার প্রতি। এ তো একদম পাকা গুরুজনের মতো কথা। মোট কথা আমার ছেলেটিকে বন্ধু হিসেবে খুব পছন্দ হয়ে গেল। বললাম, বলছিলাম আমিও যদি তোমার সঙ্গে বাঁকুড়া যাই, আবার একত্রে ফিরে আসি, তাহলে কেমন হয়? এই তো অতি উত্তম প্রস্তাব। কিন্তু বন্ধু, একই গৃহস্থের ভিটেতে একত্রে 2 সন্ন্যাসীর পা রাখা তো লক্ষণ শাস্ত্রের বাইরে। তুমি থাকবে কোথায় সেখানে গিয়ে? আমি উৎসুক হয়ে বললাম, এই বিশ্ব চরাচরকেই তো বাসস্থান বানিয়েছি বাসুদেব, তখন আর থাকার চিন্তা কি? বেশ, চলো তবে। তারপর বাসুদেবের সঙ্গে চলে এলাম বাঁকুড়া। সারা রাস্তায় 2 জনের ব্যাপারে 16 আনা পরিচয় আদান প্রদান হয়েছে। বাসুদেবের বাবা মারা গেছে, মাও এখন মৃত্যুশয্যায়। তবুও প্রকৃত সন্ন্যাসীর উপায় নেই, সেই মায়া এসে জড়ায়। কথাটা ভুল নয়। আমার ছোট ঠাকুরদা সেই যে ঘর ছাড়লেন, কই আর তো এলেন না ঠাকুমাকে দেখতে। কিন্তু বাসুদেব কোন ধারায় সাধনা করে আমি জানি না, তবে মানুষ সে অসাধারণ। বাঁকুড়ার যে গ্রামে তাদের বাড়ি, সেখানকার নাম দীঘলগাছি। গ্রামের মুখে একটা চায়ের দোকানে চা খেয়ে সেখান থেকে বাসুদেব চলে গেল। আমায় বলে গেল, সামনের 11ই শ্রাবণ এই চায়ের দোকানের সামনে ভোরবেলা এসে দাঁড়িয়ে থেকো, ওই দিনই আমরা আবার বের হব। আমি ইতিবাচক মাথা নেড়ে বন্ধুর প্রস্থান পর্ব দেখছিলাম। এমন সময় চায়ের দোকানদার বলল, তা বাবা, তুমিও কি সাধক নাকি? অপ্রস্তুত হয়ে বললাম, হ্যাঁ, কেন বলুন তো? না, একটা বিষয়ে সাবধান করার জন্য জিজ্ঞেস করলাম। কি বিষয়? আপনারা তো শুনেছি শ্মশানে বনে বাদারে থাকেন, তা আপনি যেখানেই যান না কেন এই গ্রামের শ্মশানে যাবেন না। ওখানে এক ভয়ঙ্কর পাগলি থাকে, মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে ওনার জন্য, মরা নিয়ে পর্যন্ত যাওয়ার জো নেই। আমি ওনার কথা শুনে কোনো উত্তর দিলাম না ঠিকই, তবে ওই যে তোমাদের আগেই বলেছি, যুবক বয়সে সেটাই করতে সব
থেকে বেশি ইচ্ছে করে, যেটাতে বিধি নিষেধ সবার চাইতে বেশি। আমি গেছিলাম সেই শ্মশানে সেদিন সন্ধ্যা নামতেই, আর গিয়েই আমার প্রথম দেখা হয় মাতু পাগলির সঙ্গে। মাতু পাগলির সঙ্গে সাক্ষাতের গল্প তো তোমাদের আগেই বলেছি, তাই ও কথায় আর যাচ্ছি না। অবশেষে যেদিন বেলপুর গ্রামে আবার ফেরার দিন এলো, সেদিন আমি বাসুদেবের কথা মতোই ভোরবেলায় এসে সেই চায়ের দোকানের সামনে দাঁড়িয়েছিলাম। তখন চায়ের দোকান বন্ধ। আমি যেই বেঞ্চে বসে আছি তার সামনেই দুটো কুকুর কুণ্ডুলি পাকিয়ে পড়ে রয়েছে। ধীরে ধীরে রাস্তায় একটা দুটো করে সবজির ভ্যান দ্রুত গতিতে শহর মুখে ছুটতে শুরু করলো। বুঝলাম জনজীবন চঞ্চল হয়ে উঠেছে, তবুও বাসুদেব আসছে না, অর্থাৎ কোনো একটা অসুবিধায় সে ঠিক পড়েছে। তাহলে কি ওর মা? না না, এরকমটা হতে পারে না। না না না, ভুল ভাবছি। মনটাকে শক্ত করে উঠে দাঁড়ালাম খানিক বাদে। সামনেই শ্রাবণী অমাবস্যা, এখনই না বেরিয়ে পড়লে অবশেষে আমিও পৌঁছতে পারবো না। তাকে ছেড়ে একাই বেরিয়ে পড়লাম বলে তোমরা আমায় কিঞ্চিত নিষ্ঠুর মনে করতে পারো, তবে তাতে আমার কিছু যায় আসে না। কারণ আমি আমার জীবনে যখন যখন যে ভাবাপন্ন মানুষে পরিণত হয়েছি, পরে এসে জানতে পেরেছি সে মনোভাব আমার মস্তিষ্ক প্রসূত নয়, সবই কালক্রমের নির্দেশে, অর্থাৎ আমায় ঘুরিয়েছে আমার নিয়তি নিজের নিয়ন্ত্রণে। বুঝলে কিশোরী, বড় রহস্যময় আমার জীবন। সে আর বলতে ঠাকুর মশাই, তারপর কি হলো? বেলপুর গিয়ে যেদিন পৌঁছালাম সেই দিনটার কথা না বললেই নয়। এখন নামেই বর্ষাকাল। যদি বলি যে আমাদের সময়কার প্রাকৃতিক সময়সূচির উপর নির্ভর করেই ঋতুর পরিক্রমণ নির্বাচন করা হয়েছে, তো সেটা ভুল হবে না। একটা ছোট্ট চালা ঘরের নিচে আশ্রয় নিয়েছি। গৃহস্থের বাড়ি নয় সেটি, তবে আমি বাদেও আর একজন লোক সে জায়গায় আগের থেকেই বৃষ্টি ধরার অপেক্ষা করছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, শেওড়াতলা এখানে থেকে কত দূর হবে বলতে পারেন? শেওড়াতলা এসে দাঁড়িয়ে বলছেন শেওড়াতলা কত দূর? আপনি বোধহয় ওই সন্ন্যাসদের মধ্যে কেউ, তাই না? হ্যাঁ, ঠিকই ধরেছেন। ওই শালবনের রাস্তা ধরে চলে যান। ওই বনের ভেতরেই একটা বহু বছর পুরনো মন্দির আছে, তার চত্বরেই সবাই জড়ো হয়েছে শুনেছি। খানিক বাদেই দেখবেন গ্রামের মানুষ চাল কলা পূর্ণপত্র নিয়ে ওইদিকে ছুটছে। না যেতে পারলে তাদের সঙ্গে চলে যাবেন। সব ভদ্রলোকের কথায় বুঝতে পারলাম উনি ঘোর নাস্তিক। সন্ন্যাসী তান্ত্রিকদের প্রতি তার বিশেষ ভক্তি আত্মি নেই। বৃষ্টি একটু ধরে এলেই আমি বেরিয়ে পড়লাম ওনার বলে দেওয়া ঠিকানা অনুযায়ী। এই মনে হয় বেলপুরের সেই উত্তরের জঙ্গল, যেখানে উদ্বাস্তুরা এসে বাসা বেঁধেছিল এক সময়। দুর্ভেদ্য ঘন শালবনের মাঝের থেকে বেশ খানিকটা এগিয়ে যাওয়ার পর প্রথম শিঙ্গার শব্দ শুনতে পেলাম। শিঙ্গা কি না জানলে বলে রাখি, তন্ত্র সম্রাট দেবাদিদেব মহাদেব কোনো বিশেষ মুহূর্তকে উদযাপন করার জন্য শিঙ্গা বাজাতেন। এই জিনিস দেখতে খানিকটা সানাইয়ের মতো, তৈরি হয় মোষের শিং দিয়ে। ওই শব্দ শুনেই বুঝতে পারলাম উক্ত স্থানে ইতিমধ্যেই মহাসাধকের উপস্থিতি ঘটেছে। আমি দ্রুত পা চালাতে শুরু করলাম সেই শব্দ লক্ষ্য করে। এবার আর চিনতে অসুবিধা হলো না। আরো খানিকটা জঙ্গল কেটে এগিয়ে যাওয়ার পরই চোখে পড়ল গেরুয়া পরিহিত কয়েকজন সাধক ইতস্তত পায়চারি করছে।
আমি তাদের পেরিয়ে মূল জমায়েতের মধ্যে গিয়ে দাঁড়ালাম। আমি সহ গোটা 20 থেকে 25 জন সাধকের দৃষ্টি একজনেরই দিকে। সম্মুখে বসে আছেন একজন উজ্জ্বল গৌড় বর্ণের মহাপুরুষ। আমি আমার পাশের একজনকে নিচু গলায় জিজ্ঞেস করলাম, গুরুদেব কখন এসেছেন? ছেলেটির দৃষ্টি সোজা রেখেই বলল, এই তো খানিকক্ষণ আগে, এখনো উনি একটাও কথা বলেননি। তারানাথ চক্রবর্তী, সংযম তন্ত্রের মূল প্রকরণ, তোমার কি সেটা জানা আছে? আমি কেঁপে উঠলাম গুরুর কথা শুনে। বোধহয় শুধু আমি নয়, আচমকা এই গুরু গম্ভীর গলা শুনলে যে কোনো মানুষের হাঁটু কেঁপে উঠবে। হাত জোড় করে বললাম, ক্ষমা করবেন গুরুদেব, আমার পূর্বেই সবাই চলে এসেছে দেখে আমি একটু নিশ্চিন্ত হওয়ার জন্য প্রশ্নটি করেছি। অপরাধ নেবেন না গুরুদেব। গুরুদেব কিছু বললেন না। আমার ভয় হলো মনে। ধরেই নিয়েছিলাম এই মানুষগুলির মধ্যে আর যারই দীক্ষা হোক না কেন, আমি বোধহয় এখানেই বাদ পড়ে গেলাম। ও বুঝেছি, তার মানে আপনি দীক্ষা পেয়েছেন, তাই তো? অবশেষে দীক্ষার ভাগীদার হয়েছিল একজন এমন মানুষ যে ওই সন্ন্যাসী গোষ্ঠীর মধ্যে সেই সময় উপস্থিত ছিল না। মন দিয়ে শুনে যাও কাহিনীটা। বেশ খানিকক্ষণ চোখ বুজে ধ্যান করার পর গুরুদেব বললেন, আমি তোমাদের 2টি পরীক্ষা নেব। যার মনে কোনো অহংকার নেই, যার মনে ত্যাগের অবসাদ নেই, সেই উত্তীর্ণ হতে পারবে এই 2টো পরীক্ষায়। অন্যথা শক্তি সিদ্ধির আশা বা ভোগের আশা নিয়ে এখানে এসে থাকলে তারা নিরাশ হবে। তাই আগের থেকে বলছি, সকলের সামনে হাসির পাত্র না হতে চাইলে আগের থেকেই এই প্রতিযোগিতা থেকে নিজেকে সরিয়ে নিতে পারো। প্রস্তাবটা কার কেমন লাগলো জানি না, তবে আমার খুবই ভালো লাগলো এটা শুনে যে দীক্ষা পাওয়ার যোগ্য ব্যক্তি সেই স্থান পাবে। গুরুদেব উঠে দাঁড়ালেন। আমার সঙ্গে এসো সবাই। আমরা সকলে তার পিছু নিলাম। মন্দির প্রাঙ্গণ থেকে নৈঋত কোণ বরাবর হেঁটে কিছুটা যাওয়ার পর শালবনের ঘনত্ব একটু কমল। লক্ষ্য করলাম সেখান থেকে একটা সুতোর মতো জলা চলে গেছে, আর সেই প্রবাহমান জলধারার ওপর থেকে বাঁধা রয়েছে একটা বাঁশের দুর্বল সাঁকো। গুরুদেব ধীরে ধীরে সাঁকোর উপরে উঠল। আমরা সকলে জড়ো হলাম জলা তীরবর্তী অঞ্চলে। কাউর মুখে কোনো কথা নেই। জঙ্গলের স্বাভাবিক শব্দ আর মৃদু স্রোতের ধ্বনি ছাড়া সবই যেন বোবা জনজীবনের সাক্ষী। গুরুদেব আমাদের দিকে ফিরে দাঁড়ালেন, বললেন, এটি গোমতী নদীর একটা শাখা নদী। আমার পেছনের দিকে, অর্থাৎ সাঁকো পেরিয়ে ওদিকে কিছুটা গেলেই শেওড়াতলা শ্মশান। দীক্ষা যে পাবে তাকে নিয়ে আমি ওই শ্মশানেই যাব। যাই হোক, আমার হাতে একটা আংটি দেখতে পারছো? তার হাতে একটা সূর্যমতির আংটি ছিল। সেটা আমাদের সকলের সামনে তিনি তুলে ধরে এই কথাটি বললেন। আমরা নিঃশব্দে মাথা নাড়লাম। পরক্ষণেই উনি আংটিটা ছুঁড়ে ফেলে দিলেন জলে। তারপর বললেন, ওই আংটিতে কাল নির্ণয়ের ক্ষমতা প্রদান করা আছে। অর্থাৎ কোনো অঞ্চলে কোনো বিপদ ঘটছে কিনা, বা কোনো অঞ্চলে বহির্জাগতিক শক্তির সঞ্চার হচ্ছে কিনা, সেটা যে ওই আংটি ধারণ করবে সেই শক্তির অধিষ্ঠাতা হবে। তোমাদের মধ্যে যে সন্ন্যাসী জলে নেবে ওই আংটি উদ্ধার করতে পারবে, তাকেই আমি আংটিটি উপহার হিসাবে দিতে চাই। সবাই কাজে লেগে পড়ো। আমি মন্দিরে তোমাদের জন্য অপেক্ষা করব। সন্ধ্যা পর্যন্ত সময় মনে রেখো। গুরুদেবের প্রস্তাব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকে জলের মধ্যে ঝাঁপিয়ে পড়ল। একমাত্র আমি রইলাম কিনারায় দাঁড়িয়ে। এই দেরি হওয়ার কারণ একটাই ছিল,
গুরুদেবের বলা কথাগুলি কিন্তু আমি কেবল কানে শুনেছি। আসলে সে সময় আমার চোখ ছিল একটি অন্য মানুষের দিকে। একটা বছর 7-8 বাচ্চা ছেলে আমার দিকে তাকিয়ে রয়েছে জলাশয়টার ওপার থেকে। আমি যখন তার দিকের থেকে চোখ সরিয়ে জলে নামবো বলে ঠিক করেছি, তখনই সে হাত নেড়ে আমায় ডাকল। আমার মনে কেমন একটা ধাঁধা লাগলো যেন। কি জানি কেন আমি জলে নামার সিদ্ধান্ত ত্যাগ করে সাঁকো পেরিয়ে বাচ্চাটার কাছে গেলাম। সে আমার হাত ধরে হাঁটতে শুরু করলো, কোনো কথা না বলে। আমি প্রশ্ন করলাম, কোথায় নিয়ে যাচ্ছ আমায়? তোমার নাম কি? তার মুখে কোনো কথা নেই, কেবল অন্য হাতটি তুলে তুলে সামনের দিকে দেখায়। কয়েক পা এগিয়ে গিয়েই একটা দুর্বল কুঁড়ে ঘর চোখে পড়ল। তার সামনে দাঁড়িয়ে রয়েছে একজন বৃদ্ধা। আমায় দেখেই তিনি এগিয়ে এলেন, বাচ্চাটির দিকে তাকিয়ে বললেন, ওরে হতভাগা, তুই আমার একজনকে ধরে নিয়েছিস, কেন করছিস এমন তুই? কি হয়েছে মা? কৌতূহলী হয়ে প্রশ্ন করলাম আমি। বৃদ্ধা ছেলেটির মাথায় হাত বুলিয়ে বলল, মুখ পোড়ার মায়ের খুব অসুখ হয়েছে, যক্ষা হয়েছে গো, যক্ষা। লোকের বাড়িতে বাড়িতে কাজ করত, তাও 2 মাস ধরে পাচ্ছেন না। গ্রামের মানুষজন পর্যন্ত এদিকে আসে না, বদ্যির খরচ জোগানোর ক্ষমতা ওদের নাই গো। আমি একজন চালচুলোহীন বুড়ি, মাঝে মাঝে বাচ্চাটার জন্য এইখানে আসি। বেচারার কথা বলতে পারে না, কি হবে ওর কে জানে বাপু। তখন থেকে কাউকে পেলে ওর সাথে নিয়ে আসে বাড়িতে, ওর মাকে বাঁচানোর আশায়। বৃদ্ধার কথা শুনে আমার চোখের কোণেও জল জমে এলো। ধীরে ধীরে কুঁড়ের মধ্যে প্রবেশ করলাম। একজন কঙ্কালসার মহিলা চৌকির সাথে লেগে রয়েছেন বন্ধ নেত্রে। ঘরের ভেতরের অন্ধকারে তার চেহারা ঠিক করে দেখা যায় না, শুধু চোখ দুটি জ্বলজ্বল করছে আবছা আলোতে। দরিদ্রতার এমন নিঠুর পরিহাস চোখে দেখার মতো নয়। দেখলেই মনে হয় আর খুব বেশি হলে 1-2 দিন বাঁচবে এই মহিলা। আমি ফতুয়ার কাপড় দিয়ে চোখ মুছলাম। দীক্ষা নেওয়ার অভিব্যক্তিতে এত দূর ছুটে আসা, গুরুদেবের সূর্যমতী আংটির অন্বেষণ, এ সকল জিনিস ওই নির্মমতার থেকে নিশ্চয়ই বড় নয়। আমার মাথার থেকেই বেরিয়ে গিয়েছিল তখন সমস্ত কিছু। ঘর থেকে বেরিয়ে আসতে যাব, এমন সময় ক্লান্ত ভারাক্রান্ত গলায় মৃত্যু শয্যারত মহিলা বললে, আপনি একটা উপকার করবেন আমার? আমি তার দিকে ঘুরে দাঁড়ালাম। উনি আরো বললেন, আপনি তো একজন সন্ন্যাসী, আপনার কাছে একটা আবদার আছে, দয়া করে ফেলবেন না। আপনি তো অনেক দেশে বিদেশে ঘোরেন, আমি আর বাঁচবো না আমি জানি। দয়া করে আমার ছেলেটিকে আপনার সঙ্গে নিয়ে যান আপনি। ওকে দেখার মতো কেউ নেই, কথাও কইতে পারে না। আপনি দয়া করে না করবেন না, দয়া করে না। সেই সময় আমার আর করার কিছু ছিল না। একজন মৃত্যু শয্যায় আমায় এমন অনুরোধ করছে, সেটা কি ফেলতে পারি? বললাম, আপনি চিন্তা করবেন না, ওকে আমি আমার কাছেই রাখব। বলে হাত জোড় করে ঈশ্বরের নাম নিয়ে বেরিয়ে এলাম বাইরে। বৃদ্ধা দরজার বাইরে দাঁড়িয়েছিল। সে নিজে ছেলেটির হাত তুলে দিল আমার হাতে। তারপর আকারে ইঙ্গিতে ছেলেটিকে খানিকক্ষণ কিছু একটা বুঝিয়ে আমায় বলল, এখন ওর মা একা থাকলেই সুস্থ হয়ে উঠবে, কেউ বাড়ি থাকলে এখন হবে না। যেদিন ওর মা সুস্থ হয়ে উঠবে, সেদিন তুমি ওকে নিয়ে আসবে বাড়িতে।
এই প্রতিশ্রুতি ওকে দিলাম। আমি বাচ্চাটির হাত ধরে এক পা দুপা করে বিদায় নিলাম ও বাড়ির থেকে। উফ, জল ভরা চোখে সে বারবার নিজের বাড়ির দিকে ঘুরে দেখছিল। সে দৃশ্য মনে পড়লে আমি ছেলেটিকে নিয়ে যখন পুনরায় সাঁকোর ধারে এলাম, তখন দেখলাম আমার সহধর্মীরা তখনও মহাসাধকের আংটি খুঁজে চলেছে। সুতোর মতো শান্ত নদীটা অস্থির হয়ে উঠেছে তাদের সমবেত দাপটে। আমার মনে হলো না আর যে ওই বাচ্চাটিকে ঘাটে বসিয়ে জলে নামি। অগত্যা তাকে সাথে করে নিয়ে গুরুদেবকে বিদায় জানাতে মন্দিরের দিকে এগোলাম। ভেবেছিলাম সেইবারের মতো হয়তো আর আমার দীক্ষা নেওয়া হলো না। মন্দির চত্বরে পৌঁছে দেখি মহাসাধক 4টি নরকরটি সাজিয়ে নিয়ে বসে রয়েছেন দাওয়ার ওপর। আমি হাত জড়ো করে বললাম, গুরুদেব, আমায় ক্ষমা করে দিন। আমি এই পথে পিছিয়ে পড়লাম। এই বাচ্চাটি খুব বিপদগ্রস্ত বলে মনে হলো, তাই। কথা শেষ না হতেই মহাসাধক আমায় হাতের ইশারায় থামিয়ে দিলে। তারপর ধীরে ধীরে বাচ্চাটির দিকে চেয়ে বললেন, তুমি পিছিয়ে পড়নি তারানাথ। তুমি প্রথম পর্বে জয়ী সন্ন্যাসী। তবে এই জয়ের কারণ যদিও ওই ছেলেটি, সে এসে তোমার মমতার উদয় না ঘটলে লোভ তোমাকেও পেয়ে বসত, যেমন পেয়ে বসেছে ওই ভাগ্যান্বেষীদের। আমি প্রথমেই বলেছিলাম, ভোগের সন্ধি থাকলে এই পথ তার জন্য নয়। তুমি ওই দিকে গিয়ে বসো, সবাই এলে আমি তাৎপর্যপূর্বক তোমায় বিজয়ী ঘোষণা করব। যাও। আমি অবাক হয়ে মহাসাধকের দিকে কিছুক্ষণ চেয়ে রইলাম। তারপর ধীরে ধীরে চলে এলাম মন্দির সংলগ্ন একটা শেওড়া গাছের নিচে। সেখানে বসে বাচ্চাটার দিকে চেয়ে রয়েছি। ভাবছি সে আমার জীবনে এসে এমন এক আকস্মিক চমক দিল, এদিকে আমি তার জন্য কি করতে পারি এখন। সে তাকিয়েছিল ওই মহাসাধকের দিকে। খানিক বাদে আমার পাশে শুয়ে খানিক ফুঁপিয়ে কাঁদল। আমি তার মাথায় হাত বুলিয়ে দিলাম। কিছুক্ষণ পর দেখলাম সে ঘুমিয়ে পড়েছে। দিনের আলো কমে আসতেই সন্ন্যাসী বৃন্দ একে একে ফিরতে শুরু করলো মন্দির চত্বরে। গুরুদেব একটা মোম জ্বালিয়ে ওই 4টি নরকরটির সামনে রাখলেন। তারপর বললেন, মূর্খের দল, তোরা এই মোহ নিয়ে নিতে চলে এসেছিস দীক্ষা? ধিক্কার জানাই তোদের নিয়তিকে। তোদের মানসিক স্থিতি বিচার করার জন্য এই পরীক্ষাটা নেওয়া অত্যন্ত জরুরি ছিল। নইলে আমি বুঝতে পারলেও তোরা তোদের ভুল বুঝতে পারতি না। ক্ষমতা লোভের লালসায় তোরা মানুষকেও মারতে পিছু হটবি না। যেটা জলমগ্ন হয়েছে সেটি একটি দস্তার আংটি, কোনো সূর্যমতি বা শক্তিশিলা নয়। তবে এতজনের মধ্যেও একজন জয়ী হয়েছে, যে নদীর জলে নিজের পা পর্যন্ত ডোবায়নি। সে তারানাথ। তারপর গুরুদেব পুরো ঘটনাটা তাদের বললেন। বুঝলাম যে মহাপুরুষ আমার সামনে বসে আছেন সে নিশ্চয়ই ঈশ্বরের দূত, নইলে আমার এই ছেলেটির বাড়ি যাওয়া থেকে শুরু করে ফিরে আসা পর্যন্ত নিখুঁতভাবে বলে দিল কিভাবে। সব বলে গুরু সামনে রাখা 4টে নরকরটির মাঝের থেকে একটি তুলে নিয়ে উঠে দাঁড়ালেন। তারপর বললেন, শোন সকলে মন দিয়ে, আমার কাছে মোট 4টি নরকরটি আছে। দীক্ষায় বসতে গেলে 5টি খুলির গণ্ডি বানাতে হয়। তোদের মধ্যে যে আরেকটি খুলি নিয়ে এসে এই গণ্ডি স্থাপনের উপকরণ সম্পন্ন করতে পারবে, তাকেই আমি সামনের সূর্যগ্রহণের প্রহরে দীক্ষা দেব। তবে শর্ত একটাই। আমরা প্রত্যেকে ভ্রুকুটি করে মহাসাধকের দিকে চাইলাম।
উনি বললেন, মাথার খুলি যার নিয়ে আসবি তার সঙ্গে যেন পূর্বে পরিচয় থাকে। অপরিচিত মানুষের মাথার খুলি হলে চলবে না। আর হ্যাঁ, যদিও বলার অবকাশ থাকে না, তবুও বলে রাখি, আমি কিন্তু সব দেখতে পাই। যা যা, আর সময় অপচয় করিস না। সূর্যগ্রহণ মাত্র ৩৫ দিন বাকি। প্রত্যেকের মুখ পাংশু হয়ে গেল। মাথার খুলি না হয় সাধ্য সাধনা করে পাওয়া যাবে, কিন্তু পরিচিত মানুষের মাথার খুলি কিভাবে আনা সম্ভব? অনেকেই প্রতিবাদ জানানোর চেতনা তৈরি করেছিল, কিন্তু মহাসাধকের চেহারা দৃঢ়তা দেখে কেউ আর সেই সাহস করল না। সেই রাতেই অনেকে হাল ছেড়ে দিয়ে চলে গেল। আবার কাউর কাউর মুখে নিজ গ্রামের শ্মশানে গিয়ে ধ্বনি দিয়ে বসে থাকার পরিকল্পনাও শুনলাম। অবশ্যই একটা জায়গা, অর্থাৎ নিজের গ্রামের শ্মশান, সেখানে গেলেই একমাত্র পাওয়া যেতে পারে পরিচিত মানুষের খুলি। তাও যদি প্রাকৃতিক দুর্যোগ হয় বা শ্মশান বন্ধুরা চলে যায় তাহলেই। কিন্তু আমি তখন যে অঞ্চলে রয়েছি সেখান থেকে একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে বাড়ি ফেরা সম্ভব নয়। তাই কি করব ভাবতে ভাবতে ছেলেটির পাশে শুয়ে পড়লাম। হতাশগ্রস্ত হয়ে এটা ওটা ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। ঘুম ভাঙল একটা খচখচ শব্দে। চোখ খুলে দেখি বাচ্চাটা একটা কাঠি দিয়ে মাটির উপরে চেপে চেপে কি যেন আঁকিবুকি করছে। আমি ওর গায়ে হাত রাখতেই ওর শরীরটা কেঁপে উঠল। পরক্ষণেই সে শুয়ে পড়ল আমার পাশে। সকালবেলা ঘুম ভাঙতেই একটা কথা মাথায় এলো। ভাবলাম আমি না হয় পারলাম না, বাঁকুড়া গিয়ে বাসুদেবকে জানাই। ওর তো ওটাই গ্রাম, ও যদি ব্যবস্থা করতে পারে তাহলে ও অন্তত দীক্ষা পাবে। এই ভেবে উঠে দাঁড়ালাম। বাচ্চা ছেলেটি খানিক দূরে একটা চড়ুই পাখির দিকে তাকিয়ে চুপ করে বসেছিল। ওকে দেখলেই মায়ায় পড়ে যাচ্ছিলাম। সে মনের পৌষ মাসে আরো নিরাশার স্রোত বয়ে গেল যখন দেখলাম আমি যেখানে শুয়েছিলাম তার পাশেই মাটিতে কোনো ধারালো বস্তু দিয়ে লেখা রয়েছে মা। অর্থাৎ কাল রাতে যখন আমার ঘুম ভেঙে গেছিল তখন ছেলেটি এই কাজ করেছে। ভাবলাম এই জায়গার থেকে বাইরে বেরোলে ছোট্ট মনের ওপর থেকে হতাশার ভাবটা একটু হলেও কমবে। আমি বেরিয়ে পড়লাম ছেলেটিকে নিয়ে বাঁকুড়ার উদ্দেশ্যে। বাসুদেবের গ্রাম অর্থাৎ দীঘলগাছি পৌঁছে তার খোঁজ করলাম সেই চায়ের দোকানে। দোকানদার বলল, সেদিন আপনার সঙ্গে যে ছিল তার বাড়ি এই গ্রামে নাকি? তা তো আমার জানা নেই, তবে বাসুদেব নামের কেউ এই গ্রামে নেই এটুকু আমি জানি। দোকানদারের কথা শুনে হতবাক হয়ে গেলাম। বাসুদেব যে বলেছিল ওর বাড়ি ওই গ্রামেই, তবে সে কি আমায় মিথ্যে বলেছিল? কিন্তু মিথ্যেই বা কেন বলতে যাবে খামোখা? আমি ছেলেটিকে সাথে নিয়ে সারা গ্রাম পরিক্রমণ করলাম, কিন্তু বাসুদেবের কোনো খোঁজ পেলাম না। সন্ধ্যা নেমে এলো এসব করতে করতে। ভাবলাম ছেলেটির খাওয়া হয় না টানা 2 দিন, আজ অন্তত একটা গৃহস্থের বাড়িতে ঠাঁই নি। অন্তত চাল ডাল যা পাবো ফুটিয়ে ওকে কিছু খেতে দেব। কিন্তু সেখানেও ঘটল এক ঘটনা। একটা 2 বড় বাড়ির প্রাঙ্গণে পৌঁছতেই দেখলাম একজন বয়স্ক লোক বসে তামাক টানছেন বারান্দায়। আমার সঙ্গে বাচ্চা দেখে উনি ধড়পড় করে উঠে দাঁড়িয়ে বললেন, আপনাদের মতো ভণ্ড সাধুই বাচ্চাদের ভুলিয়ে ভালিয়ে নিজের সঙ্গে নিয়ে যায়, আর পরবর্তীতে তাদের গর্দান দেয়, তাই না? ছেলে ধরা কোথাকার? এই কে আছিস? তাড়াতাড়ি আয়, এক ছেলে ধরা এসেছে গ্রামে।
আমি গতিক ভালো না বুঝে ছেলেটির হাত মুঠো করে রুদ্ধশ্বাসে দৌড় লাগালাম দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে। অবশেষে ঠাঁই হলো দিগলগাছি শ্মশানে। তাও শ্মশানে নয়, শ্মশান সংলগ্ন একটা জঙ্গলে কোনো রকমে গা ঢাকা দিয়ে দুটি প্রাণীতে গোটা রাতটুকু কাটালাম। পরদিন ভোর হওয়ার আগেই আবার বেরিয়ে পড়লাম বেলপুরের উদ্দেশ্যে। সেখানে ছাড়া যাবই বা কোথায়? তাও অন্তত যদি কেউ দীক্ষা পায় তার সঙ্গ নিয়েই কয়েকটা দিন কাটানো যাবে। এখানে থাকলে পরের দিন যদি গ্রামের কোনো লোক আমায় দেখতে পেত তাহলে খুব বড় বিপদ হয়ে যেত আমার। ফিরে এলাম আবার বেলপুর। এই কদিনে ছেলেটির বেশ কয়েকটা ইঙ্গিতের সঙ্গে আমি পরিচিত হয়ে গেছি। ও খিদে পেলে পেটে হাত দেখায়, জল খেলে দুটি আঙুল জিভ বের করে ধরে এক ধরনের ইশারা করে, আর মায়ের কথা মনে পড়লেই মাটিতে মা লেখে। বেলপুরের আশেপাশের গ্রাম ঘুরে বেড়ালাম বেশ কয়েকদিন। সারাদিন ভিক্ষা করি, যে যা দেয় তাই খাই আর ছেলেটিকেও খাওয়াই। নারায়ণপুর নামের একটি গ্রামের কালী মন্দিরে বসে ব্রাহ্মণের সাথে গল্প করছি, ছেলেটি দূরেই খেলছিল, তাই অতটা মনোযোগ ছিল না ওর দিকে। এমন সময় হঠাৎ লক্ষ্য করলাম ছেলেটি একটি হনুমানের সামনে বসে হাত নেড়ে নেড়ে কি যেন দেখাচ্ছে। আমার মনে সংকোচ হলো। আগের কাহিনীতেই তোমাদের বলেছি এক হনুমান কিভাবে আমার প্রাণ বাঁচালো, সেবার ওই বেলপুর অঞ্চলেই। আর হনুমানের আবির্ভাব তখনই হয়েছে যখন কোনো মানুষের খুব বড় কোনো বিপদ হয়েছে। তাহলে কি ছেলেটার সামনে কোনো বিপদ আছে? হনুমানটি ছেলেটির কাঁধে হাত রেখে যেন মানুষের মতোই সান্ত্বনা দিয়ে ছুটতে চলে গেল জঙ্গলের ভেতর। তারপর 15 দিন সেই মন্দিরেই ছিলাম, তবে সেই প্রাণীটিকে আর দেখিনি। অবশেষে সেই দিন এলো, অর্থাৎ সূর্যগ্রহণের দিন। আমি বাচ্চা ছেলেটিকে সাথে নিয়ে পৌঁছালাম সোজা শেওড়াতলার সেই মন্দিরে। দেখলাম প্রথম দিনের তুলনায় আজ অর্ধেকের কম সন্ন্যাসী সেখানে উপস্থিত হয়েছে। প্রত্যেকের হাতে একটি করে কঙ্কালের খুলি এবং সকলের দৃষ্টি ধ্যানরত মহাসাধকের দিকে। আমি ছেলেটিকে নিয়ে বসলাম তাদের থেকে খানিকটা দূরে। গ্রহণের ক্ষণ ওই কালী মন্দিরের ব্রাহ্মণের কাছের থেকে শুনে এসেছিলাম। বিকেল 4টে থেকে 5টার সময় হওয়ার কথা, অর্থাৎ ওই সন্ধ্যা ঘনিয়ে আসার প্রাককালেই গ্রহণ লাগবে। ধ্যানমগ্ন মহাসাধক যখন চোখ খুললেন তখন দুপুর গড়িয়েছে। আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ ইতস্তত ঘুরে বেড়াচ্ছে একে অপরের সাহারা নেবে বলে। সঙ্গে সঙ্গে একে একে যে যার নিয়ে আসা খুলি নিয়ে এগিয়ে গেল তার কাছে। কেউ কেউ খালি হাতে কেবল মিনতি নিয়ে তার চরণে পড়ল, কিন্তু কাউকে এই সাধক উপযুক্ত বলে মনে করলেন না, বরং বললেন, ওদের বলেছিলাম পরিচিত মানুষের খুলি আনতে। যে কটা করটি দেখছি তা আজ থেকে বছর খানেকের পুরনো। আমি তো আগেই বলেছিলাম আমি বুঝতে পারি। আমার সঙ্গে চালাকি করার চেষ্টা করা এবং মহাপাতক হওয়া একই ব্যাপার। আমি জানতাম এখানে আসাই আমার ভুল হয়েছে। যাক, যা যা, এবার আমায় বেরোতে হবে। গুরুদেবের কথা শেষ না হতেই অনতি দূরে কোথায় যেন বিভৎস বাজ পড়ল, আর তৎক্ষণাৎ শুরু হলো অঝোর ধারায় বৃষ্টি। সঙ্গে সঙ্গে এক ছুটে সকলে গিয়ে ঢুকলাম ভগ্নপ্রায় মন্দিরের গর্ভগৃহে। কিন্তু আমার সঙ্গে আমার ক্ষুদে সঙ্গী কিন্তু এবার ঢুকল না। এমনকি মুখ বাড়িয়ে বাইরে দেখেও কোনো জায়গায় তাকে দেখতে পেলাম না। ভয় হলো আমার।
কোথায় চলে গেল ছেলেটি? এতদিন একসঙ্গে কাটিয়ে ছেলেটির প্রতি একটা মায়ার শিকল আমার পায়ে জড়িয়ে গেছে শক্তভাবে, সেটা তখন ওই প্রথমবার টের পেলাম। আমি জিজ্ঞেস করলাম, তোমরা কেউ ওই বাচ্চা ছেলেটিকে দেখেছো? মানে ওই ছেলেটি যে আমার সঙ্গে ছিল ওকে? সকলে একসঙ্গে নাবাচক মাথা নাড়ল। আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম যথেষ্ট। ধীরে ধীরে যখন চারিদিক পরিষ্কার হলো, ততক্ষণে ঘণ্টাখানেক পার করে ফেলেছি ওই মন্দিরের ভেতরে। একটু বৃষ্টি ধরতেই একে একে প্রত্যেকে বেরিয়ে গেল যে যার মতো গন্তব্যের উদ্দেশ্যে। কাউর কাউর মুখে হতাশা, কাউর কাউর আবার রাগে শরীর গজগজ করছে বুঝতে পারলাম। অবশেষে বেরোলো গুরুদেব। আমি বললাম, গুরুদেব, গুরুদেব, আপনি তো সবই জানেন। আমার দীক্ষার প্রয়োজন নেই। আমায় কেবল বলে দেবেন আমার সঙ্গে যে ছেলেটি ছিল সে কোথায় গেল? গুরুদেব আমার দিকে তাকালেন, তার ঠোঁটের কোণায় মৃদু হাসি। তারপর আঙুল দিয়ে দেখিয়ে দিলেন যে রাস্তা দিয়ে আমরা প্রথম পরীক্ষার সময় সাঁকোর দিকে গিয়েছিলাম সেই দিকে। তাকিয়ে যা দেখলাম তা সেই সময় আমার বাকরুদ্ধ করে দিয়েছিল। দেখলাম ওই বাচ্চা ছেলেটি একটি কঙ্কালের খুলি নিয়ে দাঁড়িয়ে আমার দিকে স্থির দৃষ্টিতে চেয়ে রয়েছে। আমি খানিক হতবাক হয়ে দাঁড়িয়ে থেকে তার দিকে রুদ্ধশ্বাসে ছুটে গেলাম। মস্তিষ্কে তখন এতটুকু ছিল না আর যে তার বাক শক্তি নেই। উত্তেজিত হয়ে প্রশ্ন করলাম, কোথায় পেলি তুই এই খুলি? কোথায় পেলি? ছেলেটি কাঁপা কাঁপা হাতে খুলিটি আমার হাতে তুলে দিয়ে হাঁটু মুড়ে মাটিতে বসে পড়ল। তারপর আঙুল দিয়ে কাদা মাটির ওপরে লিখল, মা। আমি ওকে বুকে টেনে ধরে হাউ মাউ করে কেঁদে ফেললাম। গুরুদেব আমার কাঁধে এসে হাত রেখে বললেন, এটাই নিয়তি তারানাথ। চলো চলো, তোমায় আমি দীক্ষা দেব। ওকে যেদিন নিয়ে এসেছো সেদিনই ওর মা পরলোকগত হয়েছে এবং এই মহিলা তোমার পরিচিত। বাচ্চাটিকে তোমার ব্যাপারে সমস্ত কথা বলেছে একটা হনুমান। ওর সাথে কি কখনোই এমন কোনো ঘটনা ঘটেছে? আমার মনে পড়ে গেল নারায়ণপুরের কালী মন্দিরে বাচ্চাটি সেই হনুমানের সঙ্গে বসে। আমার মাথায় মনে কোনো কাজ করছিল না। অমন এক অপার্থিব মুহূর্তে আমি কেবল এইটুকুই জানতাম, যা ঘটল আমার সঙ্গে তাতে বিন্দু মাত্র আমার কোনো কৃতিত্ব নেই। দুটি পরীক্ষাতেই ওই বাচ্চাটি আমায় উত্তীর্ণ করল। তার মানে তার মায়ের মৃতদেহ এতগুলো দিন কেউ দেখতে পর্যন্ত আসেনি। কি নিষ্ঠুর আজকালকার মানুষ! তবে ওই বুড়িটা, ওনার তো আসার কথা ছিল। এই প্রশ্নের কোনো উত্তর সেদিন পাইনি। শেওড়াতলা শ্মশানে গিয়ে আমায় নিয়ে যখন বসলেন দীক্ষা দিতে, তখন মাথার উপরে পড়ন্ত সূর্যে গ্রহণ লেগে রয়েছে। গুরু কপালে ত্রিলক দিয়ে গলায় পদ্মবীজের মালা পরিয়ে দিয়ে বললেন, বাচ্চাটিকে কোথাও একটা রেখে দাও বা কাউকে দিয়ে দাও তারানাথ। ওকে সঙ্গে নিয়ে পথে পথে কতদিন ঘুরবে। অনেক প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হবে তোমার। আর এই বাচ্চা বাস্তুর সৌভাগ্য নিয়ে ঘুরছে। যে বাড়িতে যাবে তাদের ধীন সম্পদ সমৃদ্ধি ফিরে আসবে। তাহলে তার মায়ের এমন অবস্থা হলো কেন? তার মা গর্ভাবস্থায় গ্রহণ মানেনি, তাই তার এই পরিণতি হলো। এখন তোমরা যাও, আর এই স্থানে থেকো না। একই জায়গায় গুরুর শিষ্য বেশিক্ষণ থাকতে নেই, তাতে শক্তির বিকাশে বাধা পায়। আমি ছেলেটির হাত ধরে পথে বেরিয়ে পড়লাম।
মাথায় এলো একজনেরই কথা সেই মুহূর্তে। সেটি হলো দীনবন্ধু। জমিদার বংশের ছেলে জমিদারি হারিয়েছে এক কাপালিকের অভিশাপে। তার উপর তাদের কোনো সন্তান নেই। ছেলেটিকে আমি তাদের কাছেই দিয়ে যাব। এতে করে যদি তাদের সমৃদ্ধি ফিরে আসে তবে তাতেই আমার সফলতা। যখন দীনবন্ধুর বাড়ির উঠোনে পৌঁছালাম তখন দেখলাম স্বামী স্ত্রীতে বসে নারকেলের পাতা চাঁদছে। আমায় দেখে সে উঠে এলো করজোড়ে। বাচ্চাটির মুখের দিকে তাকিয়ে বলল, এটি কে ঠাকুরমশাই? আজ থেকে এই ছেলেটির দায়িত্ব তোমরা নিতে পারবে। ছেলেটি বাকশক্তিহীন। দীনবন্ধুর চোখের কোণে জল জমে এলো। সে বলল, আপনি ঈশ্বরের মতন এলেন ঠাকুরমশাই। আমরা ভেবেছিলাম আমরা মনে হয় কোনোদিনও বাবা মা হতেই পারবো না। বুঝলাম তারা অনেক চেষ্টা করেও সন্তানের মুখ দেখেনি। আমি ছেলেটিকে দীনবন্ধুর হাতে তুলে দিয়ে যখন ফিরে আসছি তখন আমার চোখেও যেন একটু জল জমে এলো। দীনবন্ধু ডাকলো, ঠাকুরমশাই, বাচ্চাটি কথা না বলতে পারলেও ওর তো একটা নাম দেওয়ার দরকার। আপনার মুখে একটা নাম দিয়ে যান ঠাকুরমশাই। সেই মুহূর্তে কেন জানি না আমার চোখের সামনে যেন বাসুদেবের মুখটা একবারের জন্য ভেসে উঠল। বললাম, ওর নাম রেখো বাসুদেব। শুনছিলেন প্রজেক্ট পাসিং শো সিরিজ থেকে তার দ্বিতীয় গল্প তারানাথ তান্ত্রিক ও শেওড়াতলার সাঁকো। গল্পটি কেমন লাগলো এবং প্রজেক্ট পাসিং শো সিরিজটি আপনাদের কেমন লাগছে তা একদমই জানাতে ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে। আজকের গল্পে আমরা কণ্ঠশিল্পী হিসেবে পেয়েছি রাজপ্রতাপ, সন্তু, তুয়া, আদিত্য ও শুভ স্বপ্নাকে। গল্পটির সমগ্র পরিচালনায় ছিল দেবীয়ন্ত্রী দাস। গল্পের শব্দ সংযোজন, আবহ ও পোস্টার ডিজাইনে দাস স্টুডিও। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসব আবার প্রজেক্ট পাসিং শো এর তৃতীয় গল্প নিয়ে খুব শীঘ্রই। তাই এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে পরবর্তী গল্প এলে সবার প্রথমে আপডেটটা আপনার কাছে চলে যায়। তাহলে আজকের মতো এই পর্যন্তই। সবাই সঙ্গে থাকুন, সুস্থ থাকুন।